কাউরান বাজারের একটা ছোট্ট জায়গা, পেটের নাড়িভুড়ি পাকের মতো অলিগলিতে পেঁচানো চারিপাশ। সীমার মাঝে ভিড় করা বেহিসাবি ছোট ছোট টিনের ঘর দাঁড়িয়ে। এপাশ ওপাশ থেকে ড্রেনের নোংরা পানির কলকল করে বইছে। ময়লা আবর্জনার স্তূপে কোনাকানি মাখা। আলো বাতাসের স্বল্পতা নিয়ে তৈরি এই জায়গা বস্তি নামে পরিচিত, যেখানে পরিচ্ছন্ন জলের দেখা পাওয়া যায় না বললেই চলে। বস্তিতে ঢোকার পরপরই একটা বড় কলপাড় চোখে পড়বে, যেটা বস্তির সবচেয়ে দামি সম্পদ। দিনের মধ্যে দুবার পরিষ্কার খাবার জল সাপ্লাই হয় এখানে, একবার সকালে আরেকবার সন্ধ্যায়। কিন্তু বিকেল নাগাদই ট্যাপের সামনে ভরে যায় বস্তির মেয়ে বউ দিয়ে। আজকেও এর আলাদা কিছু হলো না। এক এক রঙের হাড়ি কলসি নিয়ে ট্যাপের সামনে অজগরের মতো একটা বড় লাইন বেঁধে গেল। শ্যাওলা পড়া দুটো ইটের উপর কলসিটা মাত্রই দাঁড় করিয়েছেন রোকেয়া। ট্যাপ ঘুরিয়ে ছাড়তেই আচমকা কলসিটাকে ছো মেরে নিয়ে ফেলে দিল কেউ একজন। শীর্ণ নারী চমকালেন, চোখ তুললেন হতভম্ব হয়ে। বাকিদের দশাও তাই, দৃষ্টিতে বিনা মেঘে বজ্রপাত তাদের। রোকেয়া ভীষণ রেগে বললেন, এইটা কি করলি? চোখের সামনে এসে দাঁড়ালো একটা ফর্সা মতো পাতলা শরীর, পরনে লাল শার্টটায় কালো রঙের চেক চেক দাগ। অর্ধেক মাথা তার ছাই রঙা জিন্স প্যান্টের ভেতর ইন করে ঢোকানো, হাত দুটো গুটিয়ে কুনোই অবধি এসেছে। লম্বা কোকড়া চুল ওপরে পন্টেল করে বাঁধা, কখনো ঘাড় নাড়ানোর সাথে সাথেই হেলছে দুলছে। দুপায়ে দুখানা চটির টাস টাস শব্দ তুলে মেয়েটা এসে থামলো হেথায়। কপাল কুচকে বলল, চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, কি করলাম দেখনি? আগে আমি ওয়াটার নিব, তারপর সবাই। কেন তুই আগে নিবি কেন? তুই কি আগে আইছস? এইখানে পানি নিতে আইলে হইলে লাইনে খাড়াইতে হয়। যা পিছনে গিয়ে দাঁড়া। হোয়াট ইউ সে? আমি পেছনে স্ট্যান্ড করব? ইউ পাগল মহিলা! তুষি কখনো পেছনে স্ট্যান্ড করে না। তুষি যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু। রুমা বিরক্ত গলায় বললেন, আবার শুরু হইল। এই মাইয়া যখনই পানি নিতে আইব একটা না একটা কেজাল লাগাইবই এহেনে। এইটা কি তোর মামার বাড়ি পাইছস তুষি? আমরা ঘন্টা ধরে লাইনে খাড়ামু আর তুই আইয়াই পানি লইয়া যাবি? তুষির চেহারা অপরিবর্তিত, হাবভাবেও হেলদোল হলো না। মাথা নাচিয়ে বলল, বললাম না আগে আমি ওয়াটার নিব। এত কথা তো ভালো লাগে না। আই নট লাইক দিস। রোকেয়া মুখ বাঁকালেন। ইংরেজি বলে ভাব দেখাচ্ছে। পড়ছিস তো ওই ক্লাস 3 অবধি। তোর লেখাপড়ার দৌড় বুঝি আমরা জানি না। পড়াশোনা নিয়ে খোঁচা? তুষির ভীষণ সম্মানে লাগলো, চোখ পাকিয়ে বলল, হাউ সাহস অফ ইউ! একদম ফালতু টক করবে না। তাও তো আমি স্টাডি করেছি। তোমরা তো স্কুল আই দিয়েও দেখোনি। আই বুঝেছো তো? চোখ চোখ। মূর্খ মুরব্বি কোথাকার। তিনি চটে বললেন, এই তুষি আয়, বাজে কথা কবি না তো কিন্তু। তুষিও পাল্টা খেপে বলল, আই রাঙাচ্ছ কাকে? ভুলে যেও না আমি কে। দিস সেলিব্রিটি তুষি। তুষি এই বস্তিতে তাকে সবাই এক নামে চেনে। তোমাদের কজন চেনে শুনি? রুমা ভেঙচি কাটলেন, কণ্ঠে বিদ্রুপ। ইসরে আমার সেলিব্রিটি করস তো চুরি, চোর আবার সেলিব্রিটিও হয়? তুষির বড় বড় চোখ গুরুতর হলো। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন খবর শুনল যেন। আঙ্গুল তুলে বলল, এক্সকিউজ মি, হু চোর? একদম আমাকে চোর টক করবে না। ঘাপটি মেরে চুরি করি না আমি, ওকে? দিনের বেলায় বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে ম্যানদের পকেট মারি। এখন অব্দি 500 লোকের পকেট কেটেছি, কিন্তু কেউ কিচ্ছু করতে পারেনি। ধরা পড়া তো অনেক লং ব্যাপার। এটার চুরি এক হলো। হ্যাঁ, অবশ্য ইউ কি বুঝবে? মুরত তো শুধু বরের পকেট কাটার। এসবের জন্য যোগ্যতা লাগে, বুঝেছো? যোগ্যতা। বলতে বলতে হাত দিয়ে চুলটা ব্যাক ব্রাশ করলো তুষি। চোখে মুখে কি গর্ব। বাকিরা মুখ চাওচাই করলেন, চেহারায় তাদের হতবুদ্ধি ভাব। পকেট মারতেও যোগ্যতা লাগে। তুষি বলল, যাকে হ্যাপি বাজেট টক করেছো, নাও সরো, ওয়াটার নেব।
এগোতে নিলেই ফের বাদ সাধলেন রোকেয়া। না, আগে আমি আইছি, আমি আগে নিমু। তুষি চসূচক শব্দ করলো। ডিসগাস্টিং। ইউ ভালোই ভালোই ডোন্ট গো, তাই না? ঠিক আছে, আসো মারামারি ধরে। ইউ জিতলে ইউ নেবে, আই জিতলে আই। দুহাতের মুঠো করে শরীরটা একটু পেছালো তুষি। বক্সারদের মতো হাব ভাব করে বলল, কাম, এসো এসো এসো। এ যাত্রায় নিভে গেলেন রোকেয়া। তুষির চালচলন ছেলেদের মতো, পরেও ব্যাটা ছেলের পোশাক, মেয়েলি কোনো স্বভাবই নেই, বড্ড মারকুটে গোছের। সেবার তো বস্তির আক্কাস আলী ওকে চোখ টিপেছিল বলে একেবারে মেন পয়েন্টে ব্রেক কষে দিয়েছে। এমন ডানপিটে মেয়ের সাথে গায়ের জোরে পারবেন তিনি, কিন্তু শঙ্কার ছাপ মুখায়বে ফেলতে দিলেন না রোকেয়া। কণ্ঠের ধার বজায় রেখে বললেন, ডর দেহাস আমারে। তুষি ফের হাতটা চুলে বোলালো, ওয়াই ভয় দেখাবো? এসো, তারপর আন্ডারস্ট্যান্ড করবে। এতক্ষণের এই তর্কে বিরক্ত বাকিরা। তুষি যা গোয়ার, সবার আগে পানি নেবে মানে নেবেই, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে দেখে একজন বললেন, তিন্নির মা, ওরে যাইতে দাও। এই মাইয়ার লগে মুখ লাগাইয়া বস্তিতে কেউ জিতছে কখনো? যা তুষি, তুই পানি নিয়ে যা। তুষি প্রসন্ন হাসলো, মাথা নাচিয়ে বলল, ভেরি গুড। থিঙ্ক হচ্ছে এই বস্তিতে একজনই ইন্টেলিজেন্ট আছে যে আমাকে খুব ভালো চেনে। দেখি সরো। রোকেয়া মুখ ঝামটালেন। তুষির যাই এলো না। গুনগুন করতে করতে কলসিতে জল ভরল সে। অত বড় ভারী কলসি কোমরে না দিয়ে সোজা তুলে ফেললো কাঁধে। ফরফর করে হেঁটে গেল। তারপর রুমা নাক মুখ কুচকে বললেন, এটা মাইয়া কে কইব? সাইল চলন বেডাগো মতো। এটারে কোনোদিন বিয়া করব কেউ? ট্যাপের জায়গা পেরিয়ে আসার পর একটা ছোটখাটো খেলার মাঠ পড়ে। এখানকার পুকুর ভরে বানানো এটা। 12-13 বছর বয়সী 7-8 জন ছেলে খেলছিল সেখানে। একটা ফুটবল ঘিরে ছোটাছুটি ওদের। কারো গায়ে জামা নেই, ধুলো ময়লা মেখে এক শেষ অবস্থা। তুষিকে দেখেই ডাকলো একজন, ওস্তাদ, আজকে খেলবা না? ও উত্তর দিল চেঁচিয়ে, নো, টুডে আমি বিজি, তোরা প্লে কর। চলে যাও। তুষিকে দেখে বিড়বিড় করলো কিশোর, আবার ইংলিশ কয়, কইতে যাইয়া দাঁত ভাঙ্গে ফেলায়, তাও শিক্ষা হয় না। তুষির হাঁটার গতিতে নম্রতা নেই, কেমন হনহনিয়ে ঘরে এলো। টিনের তৈরি খুব প্রিয়টা, ভেতরে ঢুকে ডাকলো, দাদি, ও দাদি, ইওর ওয়াটার এনেছি। হাসনা বানু উঠে এলেন। মুখখানা কালো, সাদা থানে ঘেমে যাওয়া ঘাম মুছে বললেন, ওই কোনায় রাখ। তুষি তাই করলো। কলসি রেখে সোজা হয়ে বলল, অল ফিনিশ। শোনো দাদি, স্কাই মেঘলা, বৃষ্টি ইজ কামিং, একটু খিচুড়ি কুক করো না। হাসনা বানু অতিষ্ঠ গলায় বললেন, উফ, হয় তুই বাংলায় কেউ, নাইলে বিদায় হয়েনতে। তোর এই ভাঙ্গা ভাঙ্গা ক্যাসেটের ইংরেজি আমি আর নিবার পারি না বাবু। তুষি হুঙ্কার ছুড়ল, নিউজদার দাদি, আমার ইংরেজি নিয়ে কিছু বলবে না। হাসনা বুঝলেন না, চোখ গোটালেন প্রশ্নে। নিউজদার হেইটা কি? তুষির কণ্ঠে অসন্তোষ। এটাও জানো না? নিউজ মানে খবর, খবর, খবরদার। তিতিবিরক্ত শ্বাস ফেললেন বৃদ্ধা। তোর লগে কথা বাড়ায় পাগলে, আমি যাই কাম করি। হাসনা বানু শোবার ঘর ছাড়লেন। এই বাড়িতে 2টো রুম, পাশে ছোটখাটো একটা রান্নাঘর। তাতে কোনো রকম একজনে বসে উনুনে হাত চালানো যায়। তুষি গিয়ে ছোট টেবিল ফ্যানের সুইচ টিপলো। ফুরফুরে হাওয়ার সামনে বসে কলার ঝাড়লো শার্টের। পা ছড়িয়ে বিছানায় শুতে যাবে, আবার হাজির হলেন তিনি। থমথম করে জানালেন, আজকে খিচুড়ি হবে না। বাধা পেয়ে তুষি আর শুলো না, কপাল কুচকে বলল, হবে না? ওয়াই? খিচুড়ি রান্নু কি আমার মাথা দিয়া? বাইতে সাইল ডাইল কিছু আছে? শেষ কবে বাজার করছিলি কত? তুষির মনে নেই, মাথা নেড়ে বলল, সেটা তো থিঙ্ক করতে পারছি না। থাক, নো চিন্তা, আমি নাও গিয়েই বাই করে আনছি। কি দিয়ে আনবি? গোলাপের আগের সাইলের টিহাই তো বাকি আছে, এইবার গেলে কোনো কিছু দিব?
তুষির বিশেষ উদ্বেগ হলো না, উল্টে হাসলো দাঁত মেলে। বি ফর গো, তারপর সি। ঘাড় দুলিয়ে ফুরফুরে ভঙ্গিতে চলে গেল মেয়েটা। প্রস্থান দেখে হাসনা মাথা নাড়লেন দুপাশে। চোখে মুখের এক আকাশ বিরক্তি চেপে বললেন, আবার ইঞ্জিরি? বস্তির এ মাথায় বড় বাজার বসে, এই তো মেন রোডের পাশেই এটা। চৌমাথা পেরিয়ে এই পারের দোকানটায় এলো তুষি। গোলাপ তখন ক্যালকুলেটর টেপায় ব্যস্ত, মেমো কার্ডের ফর্দ মিলিয়ে হিসাব কষছে কিছুর। ও এসেই বলল, গোলাপ চাচা, কুইক করে 2 কেজি চাল আর হাফ কেজি ডাল, মানে 2 ডেজ পরে দিয়ে যাও। কণ্ঠ শুনে তড়িৎ কাজ থামিয়ে চাইল গোলাপ। মুখ গোজ করে বলল, এসব নামে ডেকো না, বুকে খুব ব্যথা পাই। তুষি ফোঁস করে শ্বাস ফেলে হাসলো, টেনে টেনে বলল, তাহলে কি রাখবো? গোলাপের ঠোঁটে লাজুক হাসি, ডেকো যা ইচ্ছা। ওর কণ্ঠে রসিকতা। তাহলে গোলাপ ভাইরা কি? গোলাপ মন খারাপ করে বলল। আহা, আবার ভাই কেন? তুষি ঠোঁট চেপে হাসলো, সুর দিয়ে ডাকলো, গোলাপু, গোলাপু শুনছো? গোলাপ মুচড়ে উঠল খুশিতে, লজ্জায় ফোলা গাল নিয়ে বলল, কি সুন্দর করে ডাকলে তুষি, বলো না তোমার কি চাই? ওই যে 2 কেজি চাল অ্যান্ড হাফ কেজি ডাল, পরে টাকা দিয়ে যাব। তোমার কাছে আবার টাকা কি জিনিস? বলে হাত চালালো গোলাপ। বড় বড় পলিথিনে চাল ডাল ভরে এনে বলল, চাল 2 কেজি দিলাম, কিন্তু হাফের জায়গায় ডাল 1 কেজি দিয়েছি। সেই বাড়তি হাফ কেজি তোমাকে ভালোবেসে দিলাম তুষি, টাকা লাগবে না? তুষি গালে হাত দিল, অবাক হওয়ার ভান করে বলল, হ্যাঁ তাই? কি সুইট তুমি। ঠিক আছে দাও। ফ্রি জিনিস আবার ফেরত দিতে নেই, লোকে খারাপ বলবে না। তারপর পলি দুটো এক হাতে খপ করে টেনে নিল মেয়েটা। গোলাপ প্রস্তাব ছুড়ল ফিস ফিস করে, রাতে দেখা করতে আসবে ওই সিরেজ গাছের নিচে। তুষির উত্তরের আগে এক লোক এসে দাঁড়ালেন। মোটামুটি বয়সের পুরুষ বলা যায়। ওনাকে দেখে প্রথমে থামলো গোলাপ। প্রেমের আলাপে বিঘ্ন পাওয়ায় নাখোশ হওয়ার ছাপ বসলো মুখে। জিজ্ঞেস করলো গম গম করে, কি চাই? লোকটা জিভ নাড়িয়ে একটা বড় লিস্ট বললেন। 2 ডজন ডিম, দুধ, আরো কত কি। কাস্টমারের সামনে গোলাপ বিশেষ সুবিধা পেল না। হুকুম মানতে ফ্রিজ খুলে দুধের প্যাকেট আনতে চলল। লোকটা ব্যানসন নিয়ে ঠোঁটে চাপলেন। দোকানে ঝুলন্ত লাইটার তুলে জ্বালালেন মাথাটা। তুষি পলি নিয়ে পাশ কাটাতে গেল। আচমকা ধাক্কা লাগলো গায়ে। ডালের প্যাকেট মুঠো খসে মাটিতে পড়ে গেল। লোকটা চমকালেন কিছু, ঘুরে চাইতেই দারুণ করে হাসলো তুষি। সরি, নট সি ইউ। সুন্দরী মেয়ে দেখে 8খানা ভদ্রলোক, তারপরও এত মন করা হাসি। ঘন ঘন ঘাড় নেড়ে বললেন, না না, কোনো সমস্যা নেই। তুষি যেন লতিয়ে গেল। হেলায় পড়ে থাকা ডাল দেখিয়ে বলল, একটু তুলে নিন না প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। সানন্দে ঝুঁকে ডালের পলি তুললেন তিনি। সোজা হয়ে হাসলেন। নিন। তুষি ধরল। থ্যাঙ্কস। আর একটাও কথা নয়। কেমন ঝড়ের বেগে পাশ কাটলো মেয়েটা। ভদ্রলোক চেয়ে রইলেন সেদিকে। আর একটু কথা বাড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু তুষি দিল না। এই হাঁ করে থাকা গোলাপের পছন্দ হয়নি। গজগজিয়ে বলল, আর কি চাই? লোকটা ফিরে চান। কত হলো? 535 টাকা। মুখ ভার করে জানালো গোলাপ। লোকটা পকেটে হাত দিলেন মানিব্যাগ বের করতে। পিলে চমকালো তখনই। একই মানিব্যাগ কই? হাতানোর গতি বাড়ালেন তিনি। এ পকেট ও পকেট ঘেটে উদ্ভ্রান্ত চোখে চারপাশ দেখলেন। দুশ্চিন্তায় একসা হয়ে বললেন, আমার মানিব্যাগ কোথায়? গোলাপ কিছুক্ষণ দেখে কিছু একটা ভাবলো। দীর্ঘশ্বাস ফেলে শুধালো, পাওয়া যাচ্ছে না? গোলাপ নিষ্প্রভ, কেমন করে আওড়ায়। তাহলে আর পাবেও না। লোকটা বুঝলেন না। ব্যথিত চোখ আশেপাশে তখনও। টাকা না থাকলে এখন বিল মেটাবেন কি করে? বস্তির ভেতর ঢুকেই মানিব্যাগ বের করলো তুষি। ভেতরে 500 টাকার কয়েকটা করকরে নোট, অল্প কিছু খুচরাও আছে। সব হাতে নিয়ে বাকিটা উল্টে পাল্টে দেখলো ও। না, আর কিছু নেই, কাগজপত্রে ভরা। এসব ওর কাজের নয়। নোটের গায়ে চুমু খেয়ে মানিব্যাগটা ছুঁড়ে ফেলে দিল সে। টাকা গুনতে গুনতে বলল,
হ্যান্ডে মানি চলে এসছে। টুদের শুধু খিচুড়ি না, একটা মুরগিও বাই করে নেব। হ্যাঁ, জমি এটা করা যাবে। উফ। চ্যাপ্টা পুরনো উঁচু ভবন, ভেতরে গমগমে আবহ, এদিক ওদিকে ব্যস্ত মানুষের যাতায়াত। মাথার উপরে কতগুলো ক্যাটকেটে ফ্যানের তাণ্ডবে খাকি পোশাক পরা মানুষগুলো অতি থুবেশ। দুদণ্ড ফুসরত নিয়ে বসে নেই কেউ। নিয়ম শৃঙ্খলায় একেবারে উপচে পড়া পরিবেশ যাকে বলে। এসবের মাঝে লম্বা পায়ে কোনো একটা ঘরের দিকে রওনা করলো শরীফুল। এই বিশাল থানার এসআই তিনি। সোজা এসে ঢুকলো ভেতরে, কপালে আঙ্গুল মিশিয়ে সালাম ঠুকে বলল, স্যার, একটা মেয়ে কমপ্লেন লেখাতে এসেছে, বলছে আপনার সাথে দেখা করবে, খুব জোরাজোরি করছে আর কি। ওপাশের পুরুষটি দাঁড়িয়ে বিশাল তাকের খাঁজ থেকে ফাইল তুলছে হাতে। কথা শুনে প্রস্থের চওড়া সুগঠিত লম্বা শরীরটা ঘুরিয়ে ফিরল সে। সুষম চেহারা, ফ্যানের তোরে মাথার ঘন কালো ক্ষুদ্র চুলের একাংশ নড়ছে। দীপ্তিময় দূরদর্শী চোখের নিচে আকর্ষণীয় গম্ভীরতা তার। ধারালো নাকের পাটা যেন প্রতাপী তীরের ফলার মতো। চমৎকার পুরুষটি উত্তর দিতে ভ্রু কোচকালো। হালকা রঙের ত্বক ভাঁজ বসালো কপালে এসে। তো না মানে স্যার, রেপ কেস, কি করব বুঝতে পারছি না। বাইসেপসে ফোলা হাত দিয়ে ফাইলটা চট করে বন্ধ করলো পুরুষ। চোখ মুখ দেখে যেন প্রশ্নটা বুঝে ফেলল শরীফ। নিজেই জানালো, আমি বাইরে বসিয়ে রেখে এসেছি স্যার। ডাকো। শরীফের ভেতর উসখুসে ভাব। সেকেন্ড খান পার হলেও জায়গা থেকে না। কি সমস্যা শরীফ? ভদ্রলোক জিভে ঠোঁট ভেজায়, কথাতে মিনমিনে ভাব। না মানে স্যার, কমপ্লেনটা এমপির ছেলের নামে। শোভিত পুরুষের চোখ দুটো দপ করে উঠল। ইঙ্গিত বুঝে চল শক্ত হলো নিমিষে। দরাজ স্বরে বলল, সো হোয়াট? তোমাকে ডাকতে বলেছি, ডাকো। শরীফ থমকালো খানিক। সামনে মানুষটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু উচ্চতা থেকে পদ সবকিছুতে এগিয়ে। তেজদীপ্ত চোখ হতে সূক্ষ্ম মুখের গড়ন, সব চকচক করছে আত্মগরিমায়। টেবিলে রাখা নেমপ্লেট একবার চোখে রাখলো সে। সফেদ করা বাল্বে জল জল করছে। এএসপি ইয়াসির আবরার স্বার্থ। অজ্ঞতা মাথা নাড়ালো শরীফ। ফিরল মিনিট কয়েকে। সাথে 22-23 বছর বয়সী একটা মেয়ে জড়সড় হয়ে এসে দাঁড়ালো কোনো রকম। ইয়াসির সামনে চেয়ার দেখালো। বসুন। মেয়েটি বসলো। দেহে সংকোচ, চাউনিতে ভয়। আপনার নাম? ফারিন ইসলাম। ইয়াসির মেয়েটির চোখের দিকে চাইলো একেবারে তরাক দৃষ্টিতে। রাগ ঢাক নেই, পূর্ণ তীক্ষ্ণতায় মেপে নিল কিছু। জিজ্ঞেস করলো হাস্যহীন, বলুন কি হয়েছিল? মেয়েটি মাথা নামালো, মুখায়বে অস্বস্তি। পরপর ঢোক গিলতে দেখে চুপচাপ পানির গ্লাসটা ঠেলে দিল ইয়াসির। খান, সময় নেন, তারপর শুনছি। ফারিন হাত বাড়িয়ে গ্লাস নেয়, ফাঁকা করে এক শ্বাসে, যেন বহুদিন জলের ছোঁয়া পায়নি। তারপর ঠোঁট মুছে দম নিল। আস্তে ধীরে বলল, আমি ইউনিভার্সিটিতে পড়ি, বিবিএ সেকেন্ড ইয়ার। রোহান আমার বেচমেন্ট। কদিন ধরে খুব বিরক্ত করছিল, আজে বাজে প্রস্তাব দিচ্ছিল, রাজি হয়নি। শেষে সেদিন মাঝরাতে ফোন করে খুব হম্বিতম্বি করে, তুলে নিয়ে যাবে এই সেই। কথা শুনেই বুঝেছিলাম ও ড্রাঙ্ক, সেজন্য অতটা আমলে নেইনি। গত বুধবার টিউশন করিয়ে হোস্টেলে ফিরছিলাম, আনুমানিক 9টা বাজে। তখন আচমকা রোহান গাড়ি নিয়ে সামনে দাঁড়ালো, সাথে আরও দুজন। তারপর আমাকে টেনে হিসড়ে। বাকি কথার আগেই হু হু করে কেঁদে উঠল মেয়েটা। ফুপিয়ে ওঠার ধাত সামলাতে সময় লাগলো বেশ। একচুট অশ্রু বিসর্জনের ইতি টেনে বলল, বৃহস্পতিবার ও আমাকে হোস্টেলের রাস্তায় ফেলে রেখে যায়। আমার তখন সেন্স ছিল না, চোখ মেলে নিজেকে হাসপাতালে দেখি। সুস্থ হওয়ার পর থানায় গিয়েছিলাম, কিন্তু রোহানের কথা জানার পর কেউই কেস নিতে চাচ্ছে না, উল্টো আমাকেই কথা শুনিয়ে বের করে দিচ্ছে। বাবা মাও আমার পাশে নেই, ওনারা চাইছেন না আমি এসব জনে জনে বলে বেড়াই, তাহলে সম্মান যাবে, সমাজ আমাকে থুতু দিবে। কিন্তু স্যার, আমি দিনের পর দিন মরার মতো বাঁচব? আর রোহান এত বড় একটা ক্রাইম করে বুক ফুলিয়ে ঘুরবে? এই দেশে কি আসলেই অন্যায়ের কোনো সঠিক বিচার নেই? ইয়াসের নিশ্চুপ, তার নিম্নষ্ঠ দাঁতের নিচে
প্রখর মনোযোগে ভাবছে কিছু, কিন্তু শরীফ চুপ থাকতে পারেনি। কর্কশ ভাষায় বলল, দেখুন, এসব ইমোশনাল কথাবার্তা থানায় চলে না। এখানে প্রমাণ চাই, সাক্ষী চাই। এমন মুখোমুখি তো আর অভিযোগ নেওয়া সম্ভব না। আপনার কাছে প্রমাণ আছে? ইয়াসির তপ্ত চোখে চাইতে মাথা নোয়ালো সে। আমতামতা করলো। না মানে স্যার, আমি তো। চুপ করে দাঁড়াও। গর্জনে শরীফের মুখটা ছোট হয়ে এলো, কিন্তু ফারিন উদ্বেগ নিয়ে বলল, আমার কাছে কিছু প্রমাণ আছে। ও আমাকে হুমকি দিয়েছিল, সেই কল রেকর্ডস, ওর পাঠানো আজে বাজে মেসেজ, আর আমাদের হোস্টেলের রাস্তায় সিসিটিভি ফুটেজটাও। ওখানেই নিশ্চয়ই এসব রেকর্ড হয়েছে। আপনারা তো চেক করলেই পাবেন। এসব নিশ্চয়ই বোঝা যাবে আমি মিথ্যে বলছি কিনা। মেয়েটির চোখে আসা, প্রশ্নের উত্তর পেয়ে একটু সাহারা পাওয়ার ইচ্ছে, কিন্তু ইয়াসির উত্তর দিল না। তার ভাবনা কাটেনি। ও ফের বলল, স্যার, আমি আপনার ভরসাতেই এখানে এসেছি। আমার এক বন্ধু আপনাকে চেনে। ওই বলেছিল আপনি একজন সৎ পুলিশ অফিসার, অপরাধের সাথে আপোষ করেন না শুনছি। আপনাকে থানায় খুঁজেও এসেছিলাম, পাইনি দেখে এখানে। মাঝপথে হাত তুলে থামলো ইয়াসির, বলল, এত এক্সপ্লেন করতে হবে না। আপনার কাছে যা প্রুফ আছে জমা করে যান, বাকিটা আমি দেখছি। শরীফ, মিস নেহাকে ডাকো। মাথা নাড়ালো শরীফ। হাঁক ছুড়লে ছুটে এলেন নেহা। সালাম ঠুকতে ইয়াসির বলল, ওনার স্বীকারোক্তির একটা ভিডিও ক্লিপ নিন, এরপর মেডিকেল টেস্ট হবে। জি স্যার, আপনি আসুন আমার সাথে। শেষটুকু ফারিনকে বললেন নেহা। মেয়েটা জড়তা নিয়ে উঠে দাঁড়ালেও মুখমণ্ডলের স্বস্তি। মনে হচ্ছে এবার সঠিক কিছু হবে, হয়তো ইজ্জত হরণের সুষ্ঠু বিচার পাবে সে। ততক্ষণে ইয়াসির উঠে দাঁড়িয়েছে। ব্যস্ত ভঙ্গিতে মাথায় পুলিশি টুপিটা চাপালে দুপায় এগিয়ে এলো শরীফ। ভেতরকার উৎকণ্ঠা গিলে বলল, এখন কি করব স্যার? জিপ রেডি করো। ভদ্রলোকের চেহারায় বিদ্যুৎ স্ফুরণ। স্যার, আপনি কি? মাঝপথেই দগদগে স্বরের জবাব এলো, I'm going to arrest that bastard. শরীফ আটকে উঠে। ইয়াসির এলাকার অন্তর্ভুক্ত হয়েছে বেশি দিন হয়নি, তাই ভালো করে কিছু জানে না। এর অনেক জায়গায় হাত। তারপর আবার কমিশনারের চাচাতো ভাই। বলতে চাইলো, স্যার, কোনো সমস্যা হলে? ফিরে চাইলো ইয়াসির। স্থূল ভ্রুটা তুলে শুধালো, কিসের সমস্যা? না মানে স্যার, এমপির সাথে রূপক স্যারের চলাফেরা ভালো। চাকরি নিয়ে কোনো এফআইআর লেখা হয়েছে? কথার মাঝে হঠাৎ প্রশ্ন। শরীফ ঘাবড়ে গেল কিছু। এই বাক্যের এই উত্তর সে আশা করেনি। একটু থমকে বলল, জি। সাক্ষী রেডি? জি। প্রুফ? এবারেও একই উত্তর এলো। মানে সব রেডি? ইয়াসিরের স্বর অটল। নো মোর দ্যান। সময়ের কাজ সময় করে পুলিশের দায়িত্ব। এটা বাংলা সিনেমা নয় যে তুমি প্রত্যেকবার মারপিট শেষে গিয়ে পৌঁছাবে। একটা মেয়ে রেপড হয়েছে আর তুমি তোমার চাকরি নিয়ে ভাবছো? মুখের ওপর কঠোর জবাবে শরীফ মাথা নিচু করলো। সরি স্যার। ইয়াসির কিছু বলল না। প্রতাপী পায়ে হাঁটা ধরল ঘুরে। অজ্ঞতা মুখে গোজ করে পিছু নিল সেও। এতদিন কি আরামটাই না থাকতো এখানে? কর্তৃপক্ষ যে কার বুদ্ধিতে ইয়াসিরকে থানায় দায়িত্ব দিয়েছে, সারাক্ষণ শুধু রুলস আর জ্ঞান। ধুর, জিপ রেডি। আরো কজন পুলিশের সাথে একজন মহিলা কর্মচারীও আছেন। ইয়াসির ওঠার সময় মুঠোফোন বাজলো। সিটে বসতে বসতে কানে গুজল সে। ওপাশ থেকে মা হড়বড়িয়ে বলে উঠলেন, কি রে স্বার্থ, কোথায় তুই? ডিউটি টাইম মা, কোথায় থাকবো তাহলে? এখনো থানায়? আমি যে সকালে বলে দিলাম সন্ধ্যায় তোর জন্য মেয়ে দেখতে যাব। তো যাও, আমায় বলছো কেন? ও মা, এ আবার কি কথা? আমরা একা গিয়ে দেখব, তুই দেখবি না? জরুরি কাজে যাচ্ছে, এখন এসব হবে না। তোমরা গিয়ে দেখে এসো। মা মন খারাপ। তোকে ছাড়া কিভাবে যাই? নিরুৎসাহিত কেমন কাঠখোট্টা বলল, তাহলে যেও না, রাখছে এখন। বলেই লাইন কাটলো সে। শরীফ আলগোছে হাসলো। ইয়াসিরের চোখে পড়ল সেটা। সোজা রাস্তায় চেয়ে বলল, হাসির কি হয়েছে? ভদ্রলোক ঠোঁট সামলালেও মনের কথায় চাপ পড়ল। বলল রয়ে শুয়ে, না মানে স্যার, ক্রিমিনাল ধরার জন্য আপনি মেয়ে দেখা বন্ধ করে দিয়েছেন?
এর আগের বারও এরকম হলো, আজকেও তাই। মেয়েরা এমনিতেই বরের বেশি ব্যস্ততা পছন্দ করে না, সেখানে বারবার এমন করলে তো আপনাকে কেউ বিয়ে করতেও ভয় পাবে। ইয়াসির এমন ভাবে তাকালো শরীফের শ্বাস আটকে পড়ল গলায়। ছোট কণ্ঠে বলল, সরি স্যার। সে মুখ খুলল শক্ত বাক্যে, আমার কাছে দায়িত্ব আছে। যে পোশাক পরেছে তাতে বিয়ের থেকে ক্রিমিনাল ধরাটাও আগে হওয়া উচিত। শরীফের আদলে অন্ধকার, গাড়ি সেই চালাচ্ছে, ড্রাইভিং এ হাত ভালো তাই। ইয়াসিরের কথায় মাথা নাড়লেও ঠোঁটে হাসি এলো না, উল্টে কটমট করে ভাবল, এই ক্রিমিনাল করিস বেটা, তোর বিয়েটাও যেন কোনো ক্রিমিনালের সাথেই হয়। সন্ধে নেমেছে, এই সবে মাগরিবের আজান শেষ হলো। মতিঝিল থেকে কারণ বাজার ব্যস্ত জায়গায় সরব আরো বাড়ল তাতে। জ্যাম, হল্লাহল্লি, মানুষের ঠাসা গাদাগাদির মাঝে এই চায়ের দোকানটায় ভিড় একটু কম। কাছের মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছেন, দোয়া দরুদ পড়ার আওয়াজ পরিষ্কার শুনতে পাওয়া যায়। তুষি এসে বসলো কেবল, সঙ্গে দুজন আজম্ম চেলা, বাবলু আর টিনটিন। দুটোর ছায়া, রূপ প্রতিরূপ আলাদা সব। বাবলু মোটা তাজা, টিনটিন খড়ের মতো শুকনো। একমাত্র মিল হলো এরা দুজনেই তুষির সব কাজের সঙ্গী। দোকানে ঝোলানো ত্রিভুজ পাউরুটি দেখে বাবলুর চোখ চকচক করে উঠল। জিভ দিয়ে ঠোঁটটা চাটলো একবার, আবদার করলো সাথে সাথে, ওস্তাদ একটা রুটি খাই। তুষির চোখ আশেপাশে, কখনো যাতায়াত করা মানুষের পকেটে, গায়ে। ওভাবেই বলল, খা। বাবলু খুশি হলো, চটপট প্যাকেটের ভেতর থেকে একটা রুটি বের করে নিল হাতে, আরেকটা তুলে জিজ্ঞেস করলো, খাবি? টিনটিন ঘাড় নাড়ল দুপাশে, তার নজর গোল্ড লিফের প্যাকেটে। কিছুক্ষণ চুপ থেকে বলল, ওস্তাদ আমি একটা বিড়ি খাই। চোখ পাকিয়ে ফিরল তুষি, রেগে মেগে বলল, ওয়ান চর মারবো, এই বয়সে স্মোক করবি? লজ্জা করে না? স্টুপিড, অন্য কিছু খা। ধমক খেয়ে চুপসে গেল টিনটিন, মুখ গোজা করে বলল, তাহলে বিস্কুট আর চা খাই। চাচা আদা চা দাও একটা, কাপ কিন্তু ভালো কইরা ধোবা। দোকানের মেজাজ ভালো না, এতটুকু ছেলের ফরমায়েশে সেটা আরো বিগড়ালো। চোটে বললেন, সবাইরে যেমনি দেই অমনিই দেমু, পছন্দ না হলে বাড়িতে কাপ লইয়া। টিনটিন আর কথা বাড়ালো না, কি বলবে। বয়াম থেকে বিস্কিট তুলে চুপচাপ খেতে বসলো তাই। তুষি ঘাড় ডলতে ডলতে চারপাশ দেখলো কয়েকবার, ধরার মতন পাখি নেই। আজকে পুরো দিনটাই খারাপ, মাত্র 5টা পকেট কেটেছে, যা ওর রেকর্ডের সবচেয়ে কম। এখন একটা বড় দাও মারতে না পারলে তো কাল দুপুর অবধি ঘুম হবে না। তুষির কিছু নিজস্ব নিয়ম আছে, সপ্তাহের 6 দিন চুরি টুরিতে কাটালেও রবিবার ও বেলা করে ঘুমায়। ওই দিন ওর সাপ্তাহিক ছুটি, হিসেব মতো কালই রবিবার। অন্তত মনকে আনন্দ দিতে একটা বড় ঘুঘু না ধরলেই হচ্ছে না। কিন্তু এরকম কেউ নেই দেখে হতাশ হলো তুষি। টিনটিনের পাশে বসলো ধপ করে, চসূচক শব্দ করে বলল, দে নট গুড, বুঝলি? টুডে কাল কারোর পকেটেই বেশি মানি থাকে না। টিনটিন ফিরে চাইলো, টুডে কাল কি ওস্তাদ? তুষি রেগে রেগে বলল, এই জন্যই বলি স্টাডি কর, এইটুক ইংরেজিও পারিস না? অর্থ টুডে অর্থ আজ, মানে আজকাল, আন্ডারস্ট্যান্ড? বাবলু খেতে খেতে মাথা নাড়ল, অর্থাৎ বুঝেছে। তুষির গলা শুনে কাজ ফেলে ত্রস্ত ফিরে চাইলেন দোকানি, হেরে গলায় বললেন, ওই তুষি, ওই তুই টাকা আনছস? তুষি জিভ কাটলো, চোখ দুটো বড় হলো অমনি। এ বেটা আবার ধরে ফেলেছে, এর কি টাকা ছাড়া মাথায় কিছু নেই নাকি? তুষি ঘুরল না, বসে রইল গাঠ হয়ে। দোকানি চড়া কণ্ঠে বললেন, এদিক ফের কইলাম, তুই কি শুরু করছস? 3 মাস ধইরা ঘুরাস আমারে, 2300 টাকা পাই তোর কাছে, চাইলেই কস পরে দিবি। আর এই যে তোর চালাডি খাইতেছে, এগুলোর বিল কি দেবো কেডা? মাইয়া বইলে কিন্তু সব সময় পার পাবি না কইলাম। তুষি হাসি হাসি মুখ করে ফিরল, বলল সুন্দর করে, মানে আমি গিফট করবো চাচা, হোয়াই অ্যাংরি ইউ? খাতার রাইট করে রাখো না। ভদ্রলোক ক্ষেপে বললেন, থামা তোর ইংলিশ, টাকা বাইর কর আগে। আরে নাও মানি হোয়ার পাবো? পরে গিফট করবো বললাম না, আপাতত কাজে এসেছি চাচা, নো ডিস্টার্ব মি প্লিজ।
তোর আবার কাম, ওই তো খুঁজতেছিস কার পকেট মারা যায়। এই আমি কিন্তু আগেই কইয়া রাখলাম, আমার এখানে কাস্টমার আইলে কিন্তু এইসব করবে না। তুষি বিরক্ত হলেও চুপ রইল। এরকম কত দোকানে যে ওর ধার দেনা আছে। পাশের দোকানে টিভি চলছিল সেই সময়। বিকেলের গরম খবর, এমপি রুস্তমের ছেলে রেপ কেসে গ্রেফতার। অনেকে উৎসুক হয়ে দেখছেন। গ্রেফতার করা অফিসারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তারা। তুষি একবার তাকিয়েও চোখ সরালো। ওর এখন টিভিও ভালো লাগছে না। আচ্ছা মুসিবত তো। 7টা বাজতে চলল, কাউকে পাবে না নাকি? সন্ধেটা কি ওর এভাবেই বাসিমুখেই কাটবে? রুস্তমের ছেলের নাম রুহান আহমেদ, 1 নম্বরের লম্পট যাকে বলে। ফারিন মেয়েটাকে কদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করছিল। সেদিন হোস্টেলের রাস্তা থেকে তুলে নেয়, রেখে যায় 2 দিন আগে। ওই 2 দিন ধরে মেয়েটা থানার দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে কাহিল। শেষে খোঁজ পেয়েছে ইয়াসিরের। ছেলে গ্রেফতার হওয়ার খবর বাতাসের গতিতে রুস্তমের কানে পৌঁছে গেল। রুহানের দুহাত হাতকড়ায় আটকে, নাকের এক পাশ কাটা, বৃত্তাকার ছিদ্র হতে রক্ত গড়িয়ে পড়ছে। শার্টের কলার ইয়াসিরের মুঠোতে। ছেলেটাকে হিড়হিড় করে টানতে টানতে জিপে তুলছে সে। পুরো দৃশ্যটায় রুস্তমের শরীর টকবক করে উঠল। ত্রস্ত ফোনটা ছুঁড়ে মারলেন। পাশে দাঁড়ানো নিয়াজ ভয় পেল একটু। ফোনটা ওর। রুহানের সাথে ক্লাবেই ছিল সে সময়। এত ফুর্তি নিয়ে নাচছিল ছেলেটা। হুট করে ইয়াসির এসে সব পণ্ড করে দিয়েছে। রুস্তম চিল্লিয়ে বললেন, আমার পোলার গায়ে হাত তুলছে ওই ওই 2 পয়সার পুলিশ, মারছে ওরে। নিয়াজ আনতভাবে ঘাড় নাড়ল। উত্তর হ্যাঁ। ইয়াসিরকে দেখার পর প্রথম দফায় রুহানের ভাবান্তর হয়নি, গ্রেফতারের কথাতেও না। হেসে উড়িয়ে দিয়েছিল। একচুট অসভ্যতা হিসেবে গ্লাসে থাকা মদ ছুঁড়েছিল ইয়াসিরের মুখে। ব্যাস, এক প্রকাণ্ড ঘুষি মারল ইয়াসির। রুহানের মাতাল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে ছিটকে পড়ল টেবিলে। রুস্তম উঠে নিয়াজের কলার চেপে ধরলেন। ভরকালো ছেলেটা। গোল চোখ তুলতে রুস্তম দাঁত পিষে বললেন, ওই নাটকির পুত আমার পোলারে মারছে। আর তুই কইছিলি তখন? কইছিলি তোরে কি আমি ঘাস খাইতে রাখছি? নিয়াজের থুতনি নেমে এলো বুকে। ইয়াসির হঠাৎ রুহানের উপর চড়াও হওয়ায় ও হকচকিয়ে গিয়েছিল। দলবল ডেকে যে বাধা দেবে সেই সাহসও কুলায়নি। এমন ক্ষিপ্ত বাঘের মতো চোখ মুখ লোকটার। এর আগে এই অফিসারকেও দেখেনি কোথাও। কিন্তু এসব রুস্তমকে কিভাবে বলবে? ভয় পেয়ে দূরে দাঁড়িয়েছিল শুনলেই চাকরি শেষ। রুস্তম রাগ গিলে নিলেন, ছাড়লেন কলারটা। ঘন ঘন শ্বাস ফেলে বললেন, কমিশনারের ফোন লাগা, দেখি কার কত ক্ষমতা আমার পোলারে জেলে আটকায়। ইয়াসিরদের জিপ তখনও ব্যস্ত রাস্তায় ছুটছে। থানায় পৌঁছায়নি ওরা, অথচ এর মধ্যে পুরো মিডিয়া পাড়া নতুন খবরে গরম হয়ে গেল। ক্লাব থেকে রুহানকে নিয়ে জিপে তোলার সময় কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটে, সে নিয়েই মাতামাতি। হঠাৎ ফোন বাজল ইয়াসিরের। স্ক্রিনে কমিশনার নাম দেখে যা বোঝার বুঝে ফেলল সে। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে অতঃপর পাওয়ার বাটন টিপল। শরীফের চোখ বেরিয়ে এলো সহসা, ঢোক গেল সে। আর কত সাহস দেখবে এই ছেলের? কমিশনারের কল ধরবে না বলে ফোনটাই বন্ধ করে দিল। রুহান জিপের পেছনে বসে, তার দুপাশে পুলিশের লোকেরা। হ্যান্ডকাফে প্যাঁচানো হাত দুটো তুলে গাড়ির রডে বেঁধে রাখা। মদ খেয়ে টাল ছেলেটা, নাকটাও অবশ ব্যথায়। মাথা ঝুলতে ঝুলতে নেমে এসেছে হাঁটুতে। আচমকা মুখ খুলল রোহান, যেন ভীষণ ক্লান্ত। কোনো মতে চাইল, পানি, একটু পানি। ইয়াসির শুনতে পেল, বলল, পানি দাও ওকে। পাশের একজন জিপ হাতালেন, বোতল খালি করে বললেন। ইয়াসির চকচক শব্দ করল, শরীফকে বলল, গাড়ি থামাও। জুতো ব্রেক কষল সে। ইয়াসির বলল, ওর জন্য পানি নিয়ে আসো। শরীফ ঘুরল পেছনে, গলা উঁচিয়ে বলল, স্যার কি বললেন শোনেননি? যাও পানি নিয়ে এসো। ইয়াসির ভ্রু বাঁকায়। আমি তোমাকে বলেছি না মানে স্যার, আমি ওদের একজন, যাক না। ইয়াসির কেমন করে চাইল, গুরুতর হলো স্থূল স্বর। কেন? তুমি গেলে কি সমস্যা? আহত শ্বাস ফেলল শরীফ।
অজ্ঞতা সিট বেল্ট খুলে নামলো গাড়ি থেকে। পানির দোকানে একটু দূরে, লেন ঘুরতে হবে, ছোট অল্প কোলাহলের রাস্তাটা হেঁটে পার হলো সে। পরনে খাকি রঙের পোশাক দেখে নড়ে চড়ে বসলো তুষি। এতক্ষণে নিরস চোখ মুহূর্তেই ঝলমল করে উঠল। পানির বড় বোতল চাইলো শরীফ, সাথে নিজের জন্য একটা ঠান্ডা কোক। তুষি ক্রস্ত উঠে দাঁড়ালো। টিনটিন খেয়াল করলো ওকে, এগোতে নিলেই টেনে ধরলো হাতটা, সতর্ক গলায় বলল, ওস্তাদ পুলিশ কিন্তু। তুষির উদ্বেগ হলো না, ঝুটি বাঁধা চুলের গোছা নাড়িয়ে বলল, তো ভয় পাই? আজকে প্রথম পুলিশের পকেট মারবো না, এর আগেও মেরেছি। এসব পুলিশ টুলিশ হ্যাপি খুশ ইট করে, এদের কাছে প্রচুর মানি। নাও হ্যান্ড ছাড়। বাবলু খাবার চিবোচ্ছে, ওভাবেই বলল, ছাইরা দে টিনটিন, ওস্তাদ ঠিক পারবে, এসব ওস্তাদের কাছে বাম হাতের খেলা। টিনটিন ছেড়ে দিল। একটা দোকান পরেই দাঁড়িয়ে শরীফ। তুষি আস্তে আস্তে করে সেখানে এসে দাঁড়ালো। ওর এক হাত কোমরে, অন্য হাতে ঘাড় চুলকে চুলকে দেখলো চারিপাশ। ঠিক সেকেন্ডে কয়েক সময় লাগলো শরীফের মানিব্যাগ নিতে। দৃশ্যখানায় টিনটিন হাঁ করে বলল, ওস্তাদ দেখি সত্যি পাস, হালার পুলিশ টেরও পাইল না। বাবলু বলল, চুরিতে ওস্তাদের জুড়ি নেই। তুষি ফিরে এসে আবার জায়গায় বসলো। ভর সন্ধেবেলা পুলিশের মানিব্যাগ চুরি, এত বড় কাজ ছিল তার মুখাবে বিশেষ গর্ব নেই। এসব এখন ডাল ভাত। এত বছরের জীবনে আজও তো নতুন চুরি করছে না, কবে থেকে শুরু করেছে তাই মনে নেই। তুষির 500 লিস্টে পুলিশ থেকে শুরু করে বস্তির চেয়ারম্যানও আছে। এখন হাতটা বড্ড পাকা, ভূতের মতো আসে আর যায়, মাঝখানে থেকে হাওয়া হয় মানিব্যাগ। তুষি এক্ষুনি টাকা গুনল না, এখনো রিক্স আছে। কিছু ঘটেনি ভাব করে বসে রইল চুপচাপ। চায়ের অর্ডার করলো, সাথে গরম গরম জিলাপি। দোকানি হা করতে গেলেই বলল, দেবো চাচা দেবো, এটার মানি আমি একটু পরে গিভ করব। নোটটি দাও। বাতায়নে ভ্যাবসা গরম। ইয়াসিন নেমে দাঁড়িয়েছে। ফোন বন্ধ করায় আরেক বিপদ হলো। মা কল করে না পেলেই একসা হবেন চিন্তায়। কিন্তু ইয়াসির এক্ষুনি কমিশনারের সাথে কথা বলবে না, আগে ছক সাজাবে তারপর। ও শান্ত চোখে রুহানকে দেখল একবার। মাথা নিচু করে ঝিমোচ্ছে ছেলেটা, মদের তোরে হোশ নেই। ইয়াসির নিম্নষ্ঠ কামড়ে চোখ ছোট করলো। এমপি রুস্তম নিশ্চয়ই এতক্ষণে পাগলা সার বনে গেছে। ওপর মহল থেকে নিয়ে চাপ পড়তে দেরি নেই, কিন্তু ইয়াসিরের অস্ত্র হবে মিডিয়া। একবার নেট পাড়া তোলপাড় হলে রুস্তম কেন, ওর বাপেরও করার কিছু থাকবে না। আগুনে হাত যখন দিয়েছি এত তাড়াতাড়ি থামলে হয়? একটা রেপিস্টকে শাস্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে সে। শরীফ বেজার মুখে এসে দাঁড়ালো সেই সময়, মিনমিনিয়ে বলল, স্যার আপনার কাছে 110 টাকা হবে? ইয়াসিরের চোখে প্রশ্ন। শরীফ খুব মন খারাপ করে বলল, আমার মানিব্যাগটা চুরি হয়ে গেছে। কি? চোখ নিচু করে মাথা নাড়ল সে, মুখে তার শতপ্রস্থ বেদনা। মানিব্যাগে ভালো টাকা ছিল, কখন যে হলো এটা? ইয়াসির হতভম্ব আওড়ালো। একজন এসআই এর মানিব্যাগ চুরি হয়েছে, তাও ওই সন্ধ্যাবেলা? কি করে যে হলো স্যার বুঝতেই পারলাম না। জিপের ভেতর থেকে একজন বললেন, এই জায়গাটা এইরকমই স্যার, ওই যে বস্তিটা দেখছেন ওইখানে চোরশাস্ত্রদের মেলা একেবারে। আসবেন, হঠাৎ দেখবেন পকেট আছে, মানিব্যাগ নেই। ইয়াসিরের মেজাজ চটে গেল, পুরোটা বর্তালো শরীফের ওপর। একজন পুলিশ অফিসার হবে সতর্ক সচেতন, তার যদি পকেটের দিকে নজর না থাকে অপরাধীদের ওপর থাকবে কি করে? শক্ত কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বসো, আমি দিয়ে আসছি। না মানে স্যার আমি থাকতে আপনি? বললাম তো যাও। শরীফ আর কথা বাড়ালো না, এসে বসলো সিটে। ইয়াসিরের কাছে তার ইজ্জতের এক কণাও বেঁচে নেই। সব কাজের ভুল কেন এই লোকের সামনে হতে হবে? ধ্যাত। ততক্ষণে দোকানে গিয়ে দাঁড়িয়েছি ইয়াসির, জিজ্ঞেস করলো, বিল কত ছিল? 110 টাকা স্যার। ইয়াসির মানিব্যাগ খোলে। ওপাশ হতে তুষির চিলের নজর ঠিক এখানেই পড়ল। লাইটের আলোতে কচকচ করছে টাকার নোট। জিলাপি রেখে ঝট করে দাঁড়ালো ও। আরে বস, এত মানি? ফিসফিস করে বলল বাবলু। ওস্তাদ আবারও যাবা? ইয়েস, এত মানি পেলে
টুমোরো আরামসে যাবে। টিনটিন বলল, ওস্তাদ আজকে বাদ দাও, এক পুলিশের পকেট কাটছো আর এক পুলিশ আসছে, ধইরা ফালাইলে সোজা জেলে। মাউথ বন্ধ কর, অলওয়েজ কাজে বাম হ্যান্ড দিবি না। আগেরটার মেরেছি, টের পেয়েছে, এটারও পাবে না। তুষি চলে গেল। টিনটিন বিড়বিড় করলো, বেশি লোভ ভালা না। ইয়াসির দাঁড়িয়ে ভাঙতি ছিল না বলে আস্ত নোট দিয়েছে। তুষি ফের পেছনে এসে দাঁড়ালো। শরীফ জিপে বসে এদিকেই দেখছিল। তুষির চোরা নজর দেখে কপালে ভাঁজ বসলো তার। এই মেয়ে কি পকেটমার নাকি? ও হা করে ঠোঁট টিপে নিল। যা হচ্ছে হোক, করুক চুরি, নিয়ে যাক স্যারের ওয়ালেট। সবসময় খালি বড় বড় কথা, আজকে বুঝবে কেমন লাগে। তুষি খুব সাবধানে দুটো আঙ্গুল ইয়াসিরের পকেটে ঢোকালো, লম্বা মানিব্যাগের অর্ধেকটাই বেরিয়ে। এতে সুবিধাই হলো ওর। যখনই ওপরে তুলতে যাবে আচমকা খপ করে হাতটা চেপে ধরল ইয়াসির। চমকে উঠল তুষি, প্রকট নেত্র হকচকিয়ে তুলল। ওপরে বাবলু টিনটিনের খাওয়া শেষ। তড়াক করে দাঁড়ালো দুজন। ইয়াসির সরু চোখে তুষির আপাতমস্তক দেখলো একবার, ভ্রু উঁচিয়ে বলল, বাহ, ফিমেল পকেটমার। তুষি ঢোক গেল। এই প্রথম হাতে নাতে ধরা পড়ল সে। পেছনে সব রেকর্ড ভেঙে চুরমার করতে হাতটা আরো শক্ত করে ধরল ইয়াসির। বোঝালো পালানোর সব পথ বন্ধ। তারপর টান মেরে বলল, চলো। মেয়েটা লাফিয়ে উঠল ভয়ে। জিজ্ঞাসায় ফ্যাকাশে ঠোঁট নাড়ালো, কোথায়? থানায়। তুষির ভয় ডর পাল্টে গেছে মেজাজ খারাপে। যার পুরোটো বর্তালো প্রথম দেখা নব্য মুখের ওপর। দাঁত মুখ খিচে সে চেয়ে রইল ইয়াসিরের দিকে। একটু পকেটে হাত দিয়েছে বলে সোজা জেলে ভরতে হবে? এটা কি মগের মুল্লুক নাকি? আইনের কোন সূত্রে এমন নিয়ম আছে শুনি? তো সে চটপাট করতে গিয়েও থমকালো। আইনের সূত্র তো দূর, ও তো সূত্র বানানি পারে না। মেয়েটার তিরিক্ষ তবিয়তে বদল এলো জেলের সাইনবোর্ড দেখে। কাউরন বাজারের জ্যাম ঠেলে মতিঝিলে আসতেই রাত প্রায় নেমে গেছে। সোডিয়ামের ম্যারম্যারে আলো ছাড়া কোথাও কিচ্ছু নেই। তুষির ফর্সা আদল আমের মতো চুপসে বসলো অমনি। তাহলে জীবনে প্রথম জেলে ঢুকবে সে, হাজতে রাত কাটাবে। হায় হায়, বস্তিতে এতদিন বুক চিতিয়ে ঘুরেছে, সবাইকে বলে বেরিয়েছে 500 পকেট মেরেও ওকে কেউ কখনো ধরতে পারেনি। আর আজ কি হলো? 502 নম্বরটা এইভাবে ধরা খেলো তুষি। টিনটিন আর বাবলু তো সব দেখেছে, ওরা গিয়ে সবাইকে বলে দেবে না? তুষির এতদিনে অর্জিত সুনাম সব তো ধুলোয় মিশে গেল। তুষি অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। কেন এসেছিল ইয়াসিরের পকেট হাতাতে? অতি লোভে তাঁতি নষ্টের ফল এখন ভোগ হতচ্ছাড়ি। তক্ষুনি কনস্টেবল ধমকালেন, কি হলো, নামো। মেয়েটা নড়ে ওঠে। সতর্ক চোখে আশেপাশে ঘোরাতেই দেখলো ইয়াসির ঢুকছে থানায়। পেছনে শরীফ। দুজন পুলিশ মিলে ধাক্কা দিতে দিতে নিচ্ছে আরেকজনকে। এও বোধ হয় আসামি। এটাও কি পকেট কাটতে গিয়ে ধরা পড়েছে? যখন পাশে বসেছিল গা থেকে ভক ভক করে মদের গন্ধ পাচ্ছিল তুষি। ও নামলো জিপ থেকে। কনস্টেবল ওর দিকে ভ্রু কুচকে চেয়ে। জীবনে কত কি দেখলেন, কিন্তু এমন মহিলা পকেটমার বিরল, তাও আবার অল্প বয়সী। চেহারা সুরত তো খারাপ না। মনের কথা বলেই ফেললেন ভদ্রলোক। কার বুদ্ধিতে এই ধাঁধায় নেমেছিলে? মেয়ে মানুষ, এ থেকে তো লোকের বাড়িতে কাজ করে খেলেও পারো। তুষির নাক ফুলল। তারা জবাব দিল, কাজ কি ওর বাপ দেবে? গর্জে উঠলেন তিনি, আই একদম বাপ তোকে কথা বলবি না। তাহলে ইউ আমার ধান্দা নিয়ে টক করবেন না। তুষি মুখ বাঁকায়, হাঁটা ধরে তেজ দেখিয়ে। ওর হাতেও হ্যান্ডকাফ। ব্যাপারটায় কনস্টেবল আহম্মক বনে গেলেন। কি মেরে বাবা, অ্যারেস্ট হয়েছে, তাও পুলিশের সাথে তেজ কমেনি। ইয়াসি সোজা গিয়ে নিজের রুমে ঢুকেছে। তুষি থানায় এসে চারপাশ দেখলো। সিনেমা ছাড়া সামনাসামনি প্রথম দেখছে সব। ভয় পাবে না, অবাক হবে দ্বিধাদ্বন্দ্ব তাতে। প্রত্যেকটা লকআপের ভেতর কেউ না কেউ আছে। এখন কি ওকেও এদের সাথে থাকতে হবে? না না, তা কখন হয়? তুষির একটা প্রেস্টিজ আছে না? এগুলো নির্ঘাত নিম্নবিত্ত চোর ছ্যাচোর। ও
ও তো আর তা নয়, ও হলো সেলিব্রিটি, বস্তির একমাত্র জনপ্রিয় মুখ। ওর সাথে কি সবার তুলনা চলে? মেয়েটার ঘোর ভাঙলো শরীফের ধমকে। সামনে এসে বাজখাই গলায় বলল, এই মেয়ে, আমার ওয়ালেট দাও, তুমি নিয়েছিলে না? কথাটা শরীফ আন্দাজে বলেছে। ইয়াসিরের পকেট কাটতে গিয়েছিল যখন, নিশ্চয়ই ওরটাও নেবে ভেবে। কিন্তু তুষি অবাক চোখে চাইলো, অবুঝের ভান করে বলল, আমি ইয়োর ওয়ালেট? নো নো নো, নেইনি তো। একদম চালাকি করবে না, পুলিশের পকেট মারা সার্চ করব, পেলে কিন্তু লেডি পুলিশ দিয়ে ডান্ডা দেওয়াবো পিঠে। তুষি একটু ঘাবড়ে গেল। ঝামেলা বাড়ানো বিপদ, তাও আবার থানায় বসে। জলে বসে তো আর কুমিরের সাথে কুস্তি করা যায় না। থমথম করে বলল, ঠিক আছে ঠিক আছে, হাতটা ওপেন করে দিন, মানিব্যাগ পকেটে আউট করে দিচ্ছি। ইংরেজির এই করুণ দশায় মুখ কোচকায় শরীফ। হাত খোলে না, গলা তুলে নেহাকে ডাকে, আদেশ দেয়, এর পকেট থেকে আমার ওয়ালেটটা বের করুন তো মিস নেহা, তারপর এটাকে লকআপে ভরে রাখুন। তুষির চক্ষু চরক গাছ। সে কি, কথা নেই বার্তা নেই, সোজা লকআপে? হা করার আগে শরীফ চলে গেল কোথাও। ওর ঠায় দাঁড়ানোর শরীরটা ঠেলে ঠুলে একটা গারদে ভরে দিলেন নেহা। বাইরে থেকে তালা ঝুলাতেই তুষির ঘাম ছুটে গেল। ওকে কি সত্যি এখানে আটকে রাখবে নাকি? খালেদ চাচা একবার বলেছিল, এসব পকেট মারাতে বেশি শাস্তি হয় না, ধরা পড়লে পাবলিক 2-4 ঘা দেয়, ছেড়ে দেয়, আর পুলিশে ধরলে কয়েকটা ঘা বেশি দেয়। এই যা, কিন্তু ওকে যে তালা দিয়ে বন্দি করে ফেললো, আবার ফাঁসি দিয়ে দেবে না তো? তুষি হা হতাশ করে ভাবলো, ও দাদি, আর দেখা হবে না দাদি। আই নট সি ইউ দাদি। নাও কি হবে দাদি? রুহানকে আলাদা সেলে রাখা হয়েছে। ওটা ঠিক তুষির মুখোমুখি। অদ্ভুত ব্যাপার, জিপের ভিতরে ছেলের যা চেতনা ছিল এখন তাও নেই। কবতল গিলেছে কে জানে। কনস্টেবল ওকে জাগালেনও না, দুর্বলের মতো দেয়ালের সাথে পিঠ মিশিয়ে বসালেন। ইয়াসের চেয়ারে মাথা এলাতেই ফ্যানের সুইচ টিপল শরীফ। একটু রয়েছে তাকালো ওর দিকে। তার হতভম্ব ভাব এখনো স্পষ্ট কাটেনি। ইয়াসের কতটা বুদ্ধি রাখে, কতটা সজাগ মস্তিষ্ক তার। মেয়েটা তো ওর পকেট কেটেছিল, কই ও তো কিচ্ছু টের পায়নি। তাহলে স্যার বুঝলেন কি করে? এর জন্য কি এই বয়সে ছোট হয়েও ইয়াসির এএসপি চেয়ারে বসে গেছে? আর শরীফ গত বছরের সামান্য প্রমোশনটাও পায়নি। ও দীর্ঘশ্বাস ফেলল, চাইলো ফের ইয়াসিরের দিকে। ফোনে কিছু একটা করছে সে, চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু। শরীফ আর ঘাটাতে চাইল না, ফিরবে ভাবলো। এর মাঝে ডাকলো ইয়াসির। শরীফ? সে সব ব্যস্তে জবাব দেয়, জি স্যার। একটা এফআইআর লিখো, রেপ কেসের সাথে সাথে অন ডিউটি পুলিশ অফিসার গায়ে হাত, অসভ্যতা, ডিউটিতে বাধা, এগুলো চার্জ করবে। ভিডিও করেছিল না? জি স্যার। আমার ফোনে পাঠাও। ঘাড় নাড়ালো শরীফ। ক্লাবে ঢোকার আগে ইয়াসির বলেছিল, ভেতরে যা হবে সব যেন ভিডিও করতে। ওসব দিক কি হবে কে জানে। শরীফ মাথা ছেড়ে বাইরে এলো। অমনি কানে পৌঁছালো তুষির ক্যানক্যানের স্বর। লোহার সেল ধরে ঝুলতে ঝুলতে চেঁচাচ্ছে, ও স্যার, গমি প্লিজ, আমাকে আউট করে দিন প্লিজ প্লিজ স্যার, ও স্যার। শরীফ চসূচক শব্দ করলো। কিছু না বলে গিয়ে বসলো চেয়ারে। কিন্তু এই ঘ্যান ঘ্যানা নিয়ে বেশিক্ষণ সহ্য করা গেল না। তুষির চিৎকারে থামার নাম নেই, একই রকম হা হতাশ। স্যার ছেড়ে দিন না, এমন কখনো হবে না স্যার, গমি নাও প্লিজ স্যার প্লিজ। শরীফ বিড়বিড় করলো, আচ্ছা জ্বালা তো, ধমকে বলল। এই মেয়ে চুপ করো। তুষি থমকায়, ঠোঁট উল্টে চুপ করে। ঠিক 2 সেকেন্ড, ফের চেঁচায়, ও লম্বা স্যার প্লিজ স্যার, গমি হাউসে গোয়িং করতে হবে, দাদি ওয়েটিং ফর মাই। ও স্যার শুনছেন? মেয়েটার নজর ইয়াসিরের কক্ষের দিকে। স্যার স্যার বলে ডাকছে ও। নেহা মোটা লাঠি হাতে তেড়ে এলেন, তপ্ত চোখে বললেন, আবার চিল্লাচ্ছিস? স্যার চুপ করতে বলেছে না? বেশি ফাত্রামি করলে কিন্তু এক বাড়িতে সিধে করে দেব। তুষি ঠোঁট কামড়ে চোখ গোছালো। থানায় বসে হম্বিতম্বি করা হচ্ছে। সাহস থাকলে বাইরে চল না। ডান্ডা মেরে কাকে কিভাবে ঠান্ডা করতে হয় তুষি খুব ভালো করে জানে।
তাকে থামতে দেখে নেহা হাসলো, গর্বের চকচকে হাসি। জায়গা ফিরতে এক পা বাড়ালো, তুরন্ত জিপ নাড়লো তুষি, ফের চেঁচালো, ও স্যার, স্যার, ও স্যার, হোয়ার ইউ স্যার, কাম প্লিজ স্যার, প্লিজ। ভদ্রমহিলা থতমত খেলেন, চাইলেন বিফল চোখে। আচ্ছা ঘাটতারা মেতো। নেহার পুলিশি মনটা খুব করে চাইলো তুষিকে পিটিয়ে চ্যাপ্টা বানিয়ে আসতে, কিন্তু ইয়াসির স্যার তো এমন কোনো কমান্ড দেয়নি এখনো। ওনার আসামি, উনি বুঝবেন। হতাশ শ্বাস ফেলে চলে গেল বেচারি। শরীফও নাক মুখ কোচকালো, বুঝলো ধমকে কাজ হবে না। ইয়াসির ধরে এনেছে বলে সে কিছু বলতেও পারছে না। কানের জান বাঁচাতে তুলো গুজলো সে। এমনিতেও একটু পর এখানে সার্কাস শুরু হবে। রুস্তম কমিশনারকে নিয়ে এলেন বলে। এলে আসবে, ওর কি, ও তো ঠিক ইয়াসিরকে দেখিয়ে দেবে। আমি কিছু জানি না। তো সে অনেকক্ষণ ডাকলো, চিল্লিয়ে গলা ফাটালো, কিন্তু ইয়াসিরের দেখা নেই। ওকে লকআপে আটকে এসি রুমে গিয়ে মরছে, ফালতু। ভীষণ রাগ হলো তুষির, দাঁত চিবিয়ে বলল, বদ পুলিশ, একবার ছাড়া পাই তোর 14 গোষ্ঠীর পকেট যদি না কেটেছি আমিও দি সেলিব্রিটি তুষি, পকেট মার না। কিন্তু সেজন্য তো আগে বাইরে যাওয়া চাই। উফ না, স্টপ করলে হবে, স্টপ করলে হবে না, চিল্লাইতে থাকি। তুষি ফের মুখ খুললো, ডাকলো জোরে জোরে, ও লম্বা স্যার, প্লিজ ছেড়ে দিন না আমাকে। তার চেঁচানোর তোরে রুহানের নেশা ছুটে গেল, নড়ে চড়ে উঠলো এতক্ষণে। শরীফের তুলোতেও বিশেষ কাজে দিল না। হার মেনে দুম করে চেয়ার ছাড়লো সে। ধূপধাপ গিয়ে দাঁড়ালো ইয়াসিরের সামনে, মহা বিরক্তি নিয়ে বলল, স্যার মেয়েটা তো খুব চেঁচামেচি করছে, কি করব? ইয়াসির ফোনে ব্যস্ত ছিল, তাকালো চোখ তুলে। চেঁচাচ্ছে কেন? জানি না স্যার, কি সব উল্টাপাল্টা ইংরেজি গো। মি স্যার হার্ড ইউ, গোয়িং ফর ইউ। উফ, পুরো মাথা খেয়ে নিল। প্লিজ স্যার, এর কিছু একটা বন্দোবস্ত করে দিন না, না হলে এমন চেঁচামেচি করতেছে মনে হচ্ছে কানের পোকাগুলো সব বের করে দেবে। ইয়াসির বীতস্পৃহ উঠে এলো, তাও চেহারা দেহ দেখে তুষির মুখটা ঝলমল করে উঠল। হড়বড়িয়ে বলল, হোয়াট ইজ দিস স্যার? একটু পকেটই তো মেরেছে, মানুষ তো আর মারিনি। সিম্পল একটা কাজের জন্য আমাকে জেলে ক্লোজ করে রাখবেন? ইয়াসির ওর দিকে আসছিল, সহসা কথা বলল রুহান। টলতে টলতে দাঁড়িয়েছে সে, হুঙ্কার ছড়ল আচমকা, এই অফিসার, তোর বুকের এতটা পাটা যে আমাকে অ্যারেস্ট করিস? কত সাহস তোর! এর জন্য তোকে যে কত দাম দিতে হবে তুই নিজেও জানিস না। এখনো সময় আছে, ভালোই ভালোই ছেড়ে দে আমায়। অমনি থমকে দাঁড়ালো ইয়াসির, তুষির দিকে বাড়ানো পাটা ফেরত নিল সবেগে। শরীর পুরো ঘুরিয়ে ফিরলো ওর দিকে, ভীষণ শান্ত থেকে শুধালো, কি বললি? রুহান ফুঁসছে, কটমুটিয়ে বলল, আমার বাবাকে তুই চিনিস না? তোদের কমিশনার সকালের রুটিটা গিয়ে আমার বাসায় গিলে আসে। বাবা যদি একবার জানতে পারে আমাকে এখানে আটকে রেখেছিস, তোর কপালে কোনো শনি নাচছে, তুই নিজেও আন্দাজ করতে পারবি না। নিজের ভালো চাস তো ছাড় আমাকে। তুষি গাল চুলকায়। রুহানের কথাবার্তা সে মন দিয়ে শুনছে, বিড়বিড় করলো একা একা, এই মালটা আবার কে, কোথার থেকে টপকালো? কমিশনারের সাথে এত পিরিত? ও মাই গড, আমার তো কমিশনারও নেই, তার সাথে পিরিতও নেই, আমার কি হবে? হোয়াট ডু আই নাও? এতগুলো কথার পিঠে নিশ্চুপ ইয়াসির। সরু চোখে কয়েক পলক দেখলো রুহানকে। ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে পারছে না, অথচ কথায় কি তেজ। তারপর ঘাড় বাঁকালো অদূরে কনস্টেবলের দিকে। তুরন্ত চাবি হাতে ছুটে এলেন তিনি। লকআপের তালা খুলতে দেখে হাসলো রুহান। চোখে মুখে পৈশাচিক আলো নামলো সহসা। গর্বে বুকখানা ফুলল দ্বিগুণ। এসব পুলিশ টুলিশ তো আর নতুন দেখছে না। এদের দৌড় ওর জানা আছে। মুখোমুখি লকআপে থাকা তুষি হতাশ শ্বাস ফেলল সে সময়। শালার বদ পুলিশ, ক্ষমতা দেখে ছেলেটাকে ছেড়ে দিচ্ছে। ওর তো ক্ষমতার ক্ষও নেই, তার মানে ওকে ছাড়বে না। তুষি হাত চেপে গালি দিল, ভণ্ড পুলিশ, ছাগল পুলিশ, বালের পুলিশ।
শরীফ শিরদাঁড়া করে দাঁড়িয়েছিল এতক্ষণ। ইয়াসিরকে তালা খুলতে দেখে কপালে ভাঁজ বসলো তার। রুহানের এক হুমকিতে স্যার ভয় পেয়ে গেলেন। না, এতদিনে যতটুকু ওকে দেখেছে তার সাথে ব্যাপারটা তো যাচ্ছে না। থানার বাকিদের কাজে মন নেই, সবার তটস্থ নজর এদিকে আটকে। ইয়াসিরকে ভেতরে ঢুকতে দেখে রুহান ভ্রু গোছায়, চোখে ঝাপসা প্রশ্নের মাঝেই ঠিক গালের মাঝে সপাটে এক চড় মারল সে। তুষির বক্ষস্থল ছ্যাদ করে উঠল, নেতানো চোখ মুখ ছলকালো বিস্ময়ে। শরীফ চোখ খেচে নিলেন, অবাক হননি, তবে ঘাবড়ে গেছেন। এত জোরে মারল যে ঠাস শব্দটা এখান থেকে পরিষ্কার শোনা গেছে। রুহান থ বনে গেল, এক চড়ে সে দেয়ালে সেটে গেছে। গালে হাত চেপে বুদ্ধিভ্রষ্টের ন্যায় ফিরে চাইল ছেলেটা। ইয়াসির দমল না, চিতার বেগে জামার কলার খাবলে ধরল ওর, টেনে এনেই একের পর এক প্রহার করলো তলপেটে। হাঁটুর শক্ত হাড়ের পোক্ত ঘায়ে রুহান নুয়ে যায়, ব্যথায় কোকিয়ে ওঠে। তার আর্তনাদে জমে গেল থানা। পিন পতন নীরবতায় ভারী হলো দেওয়াল। হাত তুলে কপালের ঘাম মুছল শরীফ। বেচারার গলা শুকিয়ে যাচ্ছে। নিহার চোখে মুখে আতঙ্ক। বেশ কয়েকটা ঘায়ের পর থামল ইয়াসির। রুহানের তখন আধ মরা দশা, মদ ছাড়া পেটে কিছু নেই, তার উপর এত মার, যন্ত্রণায় চামড়া সহ ফেটে যাওয়ার জোগাড়। ইয়াসির শক্ত হাতে গাল চেপে ধরতেই আরেক দফা ব্যথায় মুচড়ে উঠল ছেলেটা। তার কথায় অদম্য সাহস, শব্দ বাক্যে পিষে নিল দন্তপাটি। তোর বাপ এলে বলিস তোকে শুধু ধরিয়ে আনেনি, মেরেছেও, দেখব কি করে। একজন কেন, তোর 10টা বাপ এলেও আমার কিচ্ছু ছেড়তে পারবে না। উচ্ছিষ্টের মতো রুহানকে ঝাড়া মারল ইয়াসির। ছেলেটা দুর্বলের মতো খসে পড়ল মেঝেতে। এই সবটা ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল তুষি। ঘাড়ে তার দরদর করছে ঘাম, ফর্সা মুখ ফ্যাকাশে। মার্বেল চোখে একবার ইয়াসিরকে দেখলো, একবার রুহানকে। মনে মনে ভাবলো, কি পুলিশ মায়েরি, এমপির সন সেজেও মারলো। এ তো তাহলে আমার মতো পকেট মারকে আঙুলে পিষে ফেলবে। ও দাদি, এবার আমার কি হবে? এর মাঝে রুস্তম ঢুকলেন। পেছনে 3 জন সাঙ্গপাঙ্গ, সাথে কমিশনারও আছে। তাদের দেখে শরীফ তটস্থ হয়ে দাঁড়ালো, নিষ্পাপ নিষ্পাপ ভান টানল মুখে। রুস্তম এসে ছেলের দিকে চাইলেন। চরের তোরে আগেই নাক ফেটে রক্ত পড়ছিল, এখন নেতিয়ে গেছে পুরো। বাবাকে দেখেই নড়ে উঠল সে, কণ্ঠে উৎকণ্ঠা। ড্যাড, তুমি এসেছো, দেখো কি অবস্থা করেছে আমার। আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। ছেলের দশায় রুস্তমের ব্রহ্মতালু অবধি জ্বলে উঠল। ক্রুব্ধ হয়ে বললেন, দেখেন এই পুলিশ আবার আমার পোলার গায়ে হাত উঠাইছে। কমিশনারের জবাব ধীর। আমি দেখছি, তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো। তারপর ইয়াসিরের দিকে ফিরলেন তিনি। নরম স্বরটা পাল্টে গেল নিমেষে। রেগে রেগে বললেন, মিস্টার ইয়াসির, কি করতে চাইছেন আপনি? কতবার ফোন করেছি, ফোন বন্ধ করে রেখেছেন কেন? আর আপনি জানেন আপনি কাকে তুলে এনেছেন? ইয়াসির নিষ্প্রভ, ডিউটির খাতিরে সালাম ঠুকলেও জবাব দিল ফটাফট, জি, রোহান আহমেদ নামক একজন রেপিস্টকে, যে মহিলা হোস্টেলের রাস্তা থেকে একটা 22 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। মেয়ে নিজে এসেছে কমপ্লেন করতে। স্যার, আমি তো আমার ডিউটি করেছি, তাই না? কথা সেটা নয়, কথা হলো ওই রুস্তমের একমাত্র ছেলে, এই এলাকার এমপি রুস্তম, আমার চাচাতো ভাই। আপনার আগে আমার সাথে আলোচনা করা উচিত ছিল না? এভাবে হুট করে গিয়ে ওকে তুলে এনেছেন। ইয়াসির যেন আকাশ থেকে পড়ল, চোখে মুখে মেকি বিস্ময় নিয়ে বলল, ঠিক বুঝলাম না, আপনার আত্মীয় বলে আলোচনা করে তারপর অ্যারেস্ট করতে হবে? কিন্তু স্যার, শপথ বাক্য পাঠের সময় তো এমন কিছু লেখা দেখি না ওখানে। মুখের ওপর মোক্ষম জবাবে কমিশনারের জিভ রুদ্ধ হলো। কিছু থতমত খেলেন, একবার চারপাশে সবার দিকে চোখ বুলিয়ে বললেন, দেখুন অফিসার, নিজেদের মধ্যে অহেতুক ঝামেলা করে লাভ নেই, রোহানকে ছেড়ে দিন। কেন? এফআইআর লেখা শেষ, সাক্ষী প্রমাণ সব যখন তৈরি, তাহলে ছেড়ে দেব কেন? ভদ্রলোক এবার তুমিতে নেমে এলেন, গলার জোর কমিয়ে বললেন,
বোঝার চেষ্টা করো ইয়াসির, শুধু শুধু কেন ঝামেলা করছো? তারপর ওর কাছে এগিয়ে এলেন আরেকটু, কণ্ঠ চেপে বললেন,